বলি ও মুখ পুরি, এভাবে কাজ করলে তোর কাজের পয়সা দেবো কি করে? কাজে আজকাল এত ফাঁকি দিচ্ছিস কেন? আরে কি করছোটা কি? ছেড়ে দাও বৌদি, ছেড়ে দাও। আমি তো ভালোভাবেই কাজ করছি, আমার চুলে লাগছে। লাগার জন্যই তো দিয়েছি, তোকে বসিয়ে বসিয়ে টাকা দেব নাকি? এটা কোনো কাজ হলো? কি কাজ করছিস এগুলো? হ্যাঁ, আমি তো ঠিকভাবেই কাজ করছি বৌদি, তুমি কখনো দেখেছো খারাপ ভাবে কাজ করতে? না দেখলে বলছি কিভাবে? উঠোন কিভাবে ঝাড়ু দিয়েছিস, চারদিক কেমন ময়লা ছড়িয়ে আছে। মাফ করে দাও বৌদি, আমি দেখতে পাইনি, দেখতে পেলে কখনো এইভাবে কাজ করতাম না। দেখতে পাইনি তাই না? অজুহাত দিচ্ছিস? তোর অজুহাত আজ দেখাচ্ছি। ছেড়ে দাও বৌদি, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আর কখনো এমন হবে না। তোকে যদি শাস্তি না দেই তাহলে তুই আবার এমন করবি। আমি তো আর হুদাই তোকে পয়সা দেব না। আমার অনেক লাগছে বৌদি, আমি আর করবো না, তোমার পায়ে পড়ছি, আমায় ছেড়ে দাও বৌদি। দোষ যখন করেছিস তাহলে তো শাস্তি তোকে পেতেই হবে। একবার শাস্তি পেলে দ্বিতীয়বার আর এই ভুল করবি না। দয়া করো বৌদি, দয়া করো, এখন থেকে আমি খুব ভালোভাবে কাজ করব। আমাকে আর মেরো না বৌদি, আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, যেন এরপর মাথায় রাখবি কথাগুলো। যদি কাজে উল্টো পাল্টা কিছু দেখেছি না তাহলে তোকে কাজ থেকে বের করে দেব। কি হয়েছে রে মা, এইভাবে কাঁদছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে? না গো বুড়িমা, কাঁদছি আমার কপালেই দোষে। কেন যে ভগবান আমার থেকে আমার বাবা মাকে কেড়ে নিল জানি না। কি হয়েছে আমাকে বল, এভাবে কাঁদছিস কেন? আজকে মিথিলা বৌদি আমায় খুব মেরেছে বুড়িমা, এই দেখো, মেরে মেরে আমার শরীরে দাগ বানিয়ে দিয়েছে। হায় হায়, তোকে এভাবে মেরেছে ওরা? ওরা কি মানুষ নাকি জানোয়ার? ওরাই মানুষ বুড়িমা, আর আমরা যারা, আমরাই হয়তো জানোয়ার। এভাবে বলছিস কেন? আমরা গরিব বলে কি মানুষ নই? আমাদের তো ওরা মানুষ বলে মনেই করে না। মানুষ বলে মনে করলে কখনোই এভাবে মারতে পারতো না। তুই কি করেছিস যে তোকে এভাবে মারলো? একটুও মায়া দয়া নেই ওদের। আমি তো কাজই করছিলাম, বললো আমি নাকি কাজে ফাঁকি দিই, তাই এভাবে মারলো আমাকে। কষ্ট পাস নে, ভুলে যা সবকিছু। ভুলেই তো চাই বুড়িমা, প্রতিদিনের কষ্ট আমি কিভাবে ভুলবো? আজ আমার বাবা মা থাকলে আমার সাথে হয়তো ওরা এমন করতে পারতো না। তোর বাবা মা যেখানেই থাকুক, খুব ভালো থাকুক, তাদের জন্য সব সময় প্রার্থনা। তারা তো ভালোই আছে বুড়িমা, ভালো নেই শুধু আমি। তারা মরে গেল, আমাকে কেন রেখে গেল এই পৃথিবীতে? আমাকেও তো নিয়ে গেলে পারতো। থাক, আর কাঁদিস না, আয় আমি তোকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। আর কত ওষুধ লাগাবো বুড়িমা, আমি যে আর সইতে পারছি না। ওষুধ না লাগালে এই ক্ষত তো সারবার নয়। এই ক্ষত সারিয়ে কি লাভ? মনের ক্ষত তো আর সারাতে পারবো না বুড়িমা। এই চৈতি, এটা কি তুলেছিস? ফেলে দে, ফেলে দে। ফেলে দেব কেন? এটা তো একটা সুন্দর ফুল গাছ, দেখো কি সুন্দর চকচক করছে। সাধারণ ফুল গাছ কি কখনো চকচক করে? এটা নিশ্চিত কোনো অভিশপ্ত ফুল গাছ। ফেলে দে, ফেলে দে। অভিশপ্ত হলে হোক, আমার জীবনের থেকে তো আর অভিশপ্ত না।
ওকে আমি নিজ বাড়িতে লাগিয়ে দেব। আরে না না না, এই ভুল কখনোই করিস না, তাহলে কিন্তু পস্তাতে হবে রে। পস্তাতে হলে হোক, আমি এই ফুল গাছ আমার বাড়িতে নিয়ে যাব। এই যে বড়দের কথা শুনছিস না, পরে কিন্তু বিপদে পড়বি চৈতি। হ্যাঁ, আমার কাছে কোনো বিপদকে বিপদ মনে হয় না। আমার জীবনটাই একটা বিপদ। আমার নিজের জীবন নিয়ে আমার কোনো চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে, তুই যখন এই ফুল গাছটা লাগাতেই চাচ্ছিস, তাহলে আমাকে দিয়ে দে, আমি আমার বাড়িতে নিয়ে লাগিয়ে দেবনি, কি বলিস? কেন আবার ফুল গাছটা আমি কেন দেব? কেন? ফুল গাছটা তো আমি পেয়েছি। আরে তুই তো বাচ্চা মানুষ রে, তুই এই ফুল গাছটা কিভাবে রাখবি? বললাম না, এই ফুল গাছটা অভিশপ্ত, অভিশপ্ত ফুল গাছ এটা। তুমি রাখতে পারলে আমি কেন পারবো না? আমিও কি কম বড় হয়েছি নাকি? এই যে তেরামি করছিস, এজন্যই তোকে ভালো লাগে না, এজন্যই তোকে গ্রামের সব মানুষ মারে আর মারে। মারুক, ওসব আমার গায়ে লাগে না। আমার তো কোনো বন্ধু নেই, এই ফুলটা কি আমার বন্ধু বানাবো? তুমি আর কোনো কথা বলো না তো। আমি চাইলাম, আমাকে দিলি না তো। আমিও দেখছি এই ফুল গাছ তুই তোর কোন কাজে কিভাবে রাখিস। তোমার যা করার তা গিয়ে করো তুমি। যাও, আমি এই ফুল গাছ কোনোভাবেই দেব না। বৌদি, মাস তো প্রায় শেষ হয়ে এলো, টাকার ব্যাপারে কিছু করলে? টাকা? কিসের টাকা? কেন বৌদি, কাজের টাকা? এই যে পুরো মাস কাজ করলাম, মাসের টাকা দেবে না? মাসের টাকা দেব তোকে? তোকে টাকা দেব কেন শুনি? তুই কি ঠিকভাবে কাজ করিস? হে কেমন কথা বৌদি, আমি সারা মাস কাজ করলাম, সেভাবেই কাজ করেছি না কেন? কাজ তো করেছি। কাজ করে আমাকে খুশি করতে না পারলে আমি তোকে টাকা দেব না। হে তুমি কি বলছো বৌদি? টাকা না দিলে তো আমাকে সারা মাস না খেয়ে থাকতে হবে। তুই মরে গেলে আমার কি? আমি কাজের জন্য অন্য লোক রেখে দেব। এমন অন্যায় করো না বৌদি, আমাকে পুরো মাসের টাকাটা দিয়ে দাও। যদি সব না দাও, অল্প কিছু হলেও দাও। না না, এই মাসে কোনো টাকা দেওয়া হবে না। তোর বৌদি আমার কাছে বিচার দিয়েছে, তুই ভালোভাবে কাজ করিস না। তুমি বিশ্বাস করো দাদা, আমি ঠিকভাবেই কাজ করি। কাজে ভুল হলে বৌদি আমাকে মারে। আমার নামে বিচার দেওয়া হচ্ছে? দেখাচ্ছি মজা। সারা মাস কাজ করানোর পরও এখন টাকা দেবার বেলায় তোমরা আমাকে মারলে। ভগবান তোমাদের ভালো করবে না, দেখে নিও। আবার বড় বড় কথা বলছিস? এখন তো দেখছি আমাকেও হাত তুলতে হবে তোর গায়ে। ও কাজানো কোথাকার। তোমাদের পায়ে পড়ছি দাদা, আমাকে হার মেরো না, আমার খুব যন্ত্রণা হচ্ছে। আমার মুখোমুখি কথা বলছিস তাই না? আজকেই তোর শেষ দিন, আজকেই তোর শেষ দিন। না না, আমার কোনো টাকা লাগবে না, আমি আর কোনোদিন টাকা চাইবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা আমাকে। সারাটা মাস কাজ করেও একটা পয়সাও পেলাম না। এখন সারাটা মাস আমি কি খেয়ে কাটাবো? তুমি কেঁদো না মেয়ে, আমি তোমায় সাহায্য করব। কে কে কথা বললো? কে এখানে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি গো আমি, তুমি যাকে রাস্তা থেকে তুলে এনে নিজের বাড়িতে ঠাঁই দিয়েছো। একটা ফুল কথা বলছে?
ফুল, তুমি কি সত্যি কথা বলছো আমার সাথে? হ্যাঁ গো, আমি কথা বলছি তোমার সাথে। তুমি কেঁদো না, তোমার কান্না যে আমার সহ্য হয় না। একটা ফুল কিভাবে কথা বলতে পারে? এটা তো কোনো সাধারণ ফুল নয়। হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, আমি কোনো সাধারণ ফুল নই। আমি হলাম এক জাদুর ফুল। তুমি কথা বলতে পারো? যাক, অবশেষে একটা সুখ দুঃখের গল্প করার জন্য বন্ধু তো হলো। আমি তোমার বন্ধু হয়েছি ঠিক, তবে আমি কিন্তু তোমার দুঃখ ভুলিয়ে দিতে পারবো। তাই নাকি? কিভাবে পারবে? তুমি যদি চাও, আমি তোমাকে অনেক টাকা পয়সা দিতে পারি, তারপর তুমি বড়লোক হয়ে যাবে। না না, আমার টাকা পয়সা কিচ্ছু চাই না। আমি শুধু তোমার সাথে সকাল বিকেল একটু গল্প করতে চাই। গল্প করার জন্য তো আমি আছি, তবে তোমার তো টাকা পয়সা নেই, তোমার তো অনাহারে দিন কাটে। তা আমি ঠিক ব্যবস্থা করে নেব, কারো বাসায় কাজ করলেই পয়সা পেয়ে যাব। কিন্তু তোমার এত বড় সুযোগ থাকতেও কাজ কেন করবে? তুমি তো আমার থেকেও নিতে পারো। না গো, আমি তোমার থেকে অযথা টাকা পয়সা নিতে পারবো না। আমি কষ্ট করে কাজ করে তারপর রোজগার করব। তুমি লোভী নও, তুমি তো অনেক ভালো মেয়ে। দেখবে তোমার একদিন খুব ভালো হবে। কি রে, এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আবার কি খবর নিয়ে এলি তুই? বাবু, আমি একটা পাক্কা খবর নিয়ে এসেছি, যা শুনলে আপনি একদম আনন্দে আত্মহারা হয়ে যাবেন বাবু। হ্যাঁ, এমন কি খবর এনেছিস তুই? বল বল বল। আরে আমরা তো গুপ্তধন পেয়ে গেছি বাবু, গুপ্তধন। আপনি এবার অনেক বড় লোক হয়ে যাবেন, অনেক বড় লোক। কি বলছিস তুই এসব? গুপ্তধন? গুপ্তধন আবার কোথায় পেলি? আরে বাবু, আপনাকে তো বলতেই ভুলে গিয়েছিলাম, গতকালকে ওই চৈতি একটা আশ্চর্য ফুল গাছ পেয়েছে। আশ্চর্য ফুল গাছ? সেটা আবার কি ফুল গাছ? কি বলছিস? সব আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। হায় হায়! আরে হ্যাঁ, একটা আশ্চর্য ফুল গাছ। সে গাছের ফুল কথাও বলতে পারে। তোর মনে হয় মাথাটা একদমই গেছে? একটা ফুল কথা বলবে? এটা আবার কেমন কথা রে? আমি সত্যি বলছি বাবু, আমি আড়াল থেকে সবটা দেখেছি। ওই চৈতি ফুলের সাথে কথা বলছিল। হ্যাঁ, তাহলে হয়তো ও একা একাই কথা বলছিল রে। আরে না 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 না, ফুলও কথা বলছিল। আমি দেখেছি, আমি দেখেছি। আবার ফুল বলছিল চৈতিকে নাকি অনেক অনেক টাকা পয়সাও দিতে পারবে। টাকা পয়সা? কি বলছিস তুই? ফুল কিভাবে টাকা দেবে? ওই ফুলটা একটা জাদুর ফুল বাবু। ওই ফুলের কাছে টাকা পয়সা চাইলে ফুল সব টাকা পয়সা দিতে পারবে। চৈতিকে কোনো টাকা পয়সা দিয়েছে নাকি রে? ফুলটা দিতে চেয়েছিল, কিন্তু চৈতি তো বোকা মেয়ে, চৈতি কোনো টাকা পয়সাই নিল না। তাহলে একটা কাজ কর, ওই ফুলটা যেভাবেই হোক আমার কাছে তুই এনে দে। তাহলে চলুন বাবু, আমরা দুজনেই চৈতির কাছে যাই, তারপর ওকে ভুলিয়ে ভালিয়ে ফুল গাছটা নিয়ে আসি। চলুন না? আচ্ছা আচ্ছা, চল চল, তাই করি, চল। আরে দেবাশিস বাবু যে, প্রণাম হই। আসুন আসুন, কিসের জন্য এসেছেন আমার বাড়িতে? এই, তোর সাথে একটু সাক্ষাৎ করতে এলাম রে।
এই গ্রামের কেউ তো তোর কোনো খবর নেয় না, তাই আমি আসলাম। আপনি যে আমার বাড়িতে এসেছেন এইটাই তো আমার ভাগ্য। আপনাকে যে কোথায় বসতে দিই। আরে, এত ব্যস্ত হতে হবে না। আমি এসেছি তোর কাছে একটা প্রয়োজনে। প্রয়োজন? আমি আবার আপনার কি প্রয়োজন পূরণ করতে পারি বাবু? শুনেছি তোর কাছে নাকি একটা ফুল গাছ রয়েছে। ওই ফুল গাছটা আমার পছন্দ হয়েছে। ফুল গাছ? আপনি ফুল গাছের কথা কি করে জানলেন? যে কোনো একটা উপায়ে জেনেছি আমি। আর এখন ওই ফুল গাছটা আমার চাই রে। কিন্তু বাবু, ওই ফুল গাছটা তো আমি আপনাকে দিতে পারবো না। ওই ফুলই তো আমার বন্ধু। ওরকম ছেলে মানসিকতা বাদ দে রে। তোর ফুল গাছ আমার পছন্দ হয়েছে, ওটা আমার চাই চাই। না বাবু, আপনাকে আমি ফুল গাছ দিতে পারবো না। আপনি আমায় ক্ষমা করবেন। দেখ, চাইলে কিন্তু ওই ফুল গাছটা আমি এমনিতেই নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আপনি তা করেননি, তার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে আমি আপনাকে ফুল গাছটা দিতে পারবো না। আমি জানি তোর কাছে কোনো টাকা পয়সা নেই। আমি তোকে এই ফুল গাছের বিনিময়ে অনেক অনেক টাকা পয়সা দেব। আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই বাবু। আমি কাজ করে টাকা ঠিক রোজগার করতে পারবো। তাহলে তুই আমাকে ফুল গাছটা দিবি না, তাই তো? আরেকবার ভালোভাবে ভেবে দেখ। আমি ভেবে দেখেছি, আমি ওই ফুল গাছ দেব না। আপনি আমায় ক্ষমা করবেন বাবু। ঠিক আছে, তাহলে আমিও দেখি ওই ফুল গাছ তুই তোর কাছে কিভাবে রাখিস। কি রে, আজকে কাজে গেলি না তুই? না গো বুড়িমা, আমি তো সিধু দাদার বাড়িতে আর কাজ করছি না। কেন রে, কাজ ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, কাজ ছেড়ে দিয়েছি, 2 দিন হয়ে গেল। কাজ ছেড়ে তাহলে এখন খাবি কি? কাজ করেও তো খাবার জুটলো না বুড়িমা। সারা মাস কষ্ট করে পরিশ্রম করলাম, এখন 1 পয়সাও আমায় দিল না। কে বলছিস কি? ওরা আসলে মানুষ নয়, ওরা একটা জানোয়ার। থাক, ওদের কথা বাদ দাও। ওরা যদি টাকা না দিয়ে খুশি থাকতে পারে তাহলে আমিও খুশি। তুই এত ভালো কেন রে? কি জানি বুড়িমা। তা তুই এখানে বসে আছিস কেন এই সন্ধেবেলায়? বুড়িমা, তোমাকে বলেছিলাম না আমার একটা ফুল গাছ আছে এবং সেই ফুল গাছ কথা বলতে পারে। হ্যাঁ বলেছিলি তো, তা কি হয়েছে? এই ফুলের ওপর দেবাশিস বাবুর নজর পড়েছে। দেবাশিস বাবু আজ এই ফুল গাছটা কিনতে এসেছিল। তারপর তুই কি বললি? বিক্রি করতে রাজি হয়েছিস? তুমি পাগল নাকি? আমি কোনোভাবেই এই গাছ বিক্রি করব না। আমাকে অনেক টাকা পয়সা দিলেও বিক্রি করব না। কিন্তু দেবাশিস বাবুর চোখ যখন এই ফুল গাছের ওপর পড়েছে, তাহলে তিনি এই গাছ যে কোনোভাবে নিজের করে ছাড়বেই। না না, এই ফুল গাছ আমি কিছুতেই দেবাশিস বাবুর হাতে দিতে পারবো না। তাহলে দেবাশিস বাবু এই ফুল গাছগুলোকে ভুল পথে ব্যবহার করবেন। তাহলে এক কাজ করিস, তুই সাবধানে থাকিস। যে কোনো সময় দেবাশিস বাবু এই ফুল গাছ নিয়ে যেতে পারে। তুমি ঠিক বলেছো বুড়িমা, আমাকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই ওই ফুল গাছ আমি দেবাশিস বাবুর হাতে যেতে দেব না। তাহলে চলি আমি, সতর্ক থাকিস কিন্তু। হে কি, তোমরা এখানে?
আমার বাড়িতে কি মনে করে? আমি তো বলেছি তোমাদের কাজ করব না। আরে কাজের কথা বলতে আসিনি তো, তোর সাথে কি আমাদের কাজের সম্পর্ক খালি? আমি জানতাম আমার সাথে তোমাদের কাজের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক নেই। আহা, এভাবে কথা বলছিস কেন? তুই তো আমাকে দাদা ডাকিস। ডাকি তো, তাই বলে তুমি আমার দাদা হয়ে যাওনি, তাই না? দাদা হলে অবশ্যই তোমরা আমাকে এভাবে মারতে পারতে না। এইভাবে বলছিস কেন? এই দেখ, পুরো মাসের টাকাটা আমরা নিয়েই এসেছি, সাথে আরো অনেক পয়সা এনেছি। এত টাকা পয়সা আমার জন্যে? কি ব্যাপার বলো তো? আরে কোনো ব্যাপার নেই রে, আমরা ভালোবেসেই তোকে টাকাটা দিচ্ছি। নিয়ে নে, নিয়ে নে। আমি তোমাদের টাকা নিতে পারবো না। তোমরা কেন আমাকে টাকা দিতে চাইছো সেটা বলো। আসলে আমরা জানতে পেরেছি তোর কাছে নাকি একটা ফুল গাছ আছে, আমরা ওই ফুল গাছটাই কিনতে চাই। হ্যাঁ রে, আমরা তোকে অনেক অনেক পয়সা দেব, তুই যত চাস ততই দেব। আমি আমার ফুল গাছ বিক্রি করতে পারবো না। এই ফুল গাছের বিনিময়ে আমার কোনো পয়সা চাই না। এখন যাও এখান থেকে তোমরা। এভাবে কথা বলছিস কেন? আমরা তোকে অনেক টাকা পয়সা দেব। তোমাদের মতো জানোয়ারদের হাতে আমি আমার ফুল গাছ তুলে দিতে পারবো না। তোমরা একটা অমানুষ। তা তুই আমাদের যা খুশি বলতে পারিস, আমাদের ওপর একটু রাগ আছে কি না? তোমাদের ওপর আমার কোনো রাগ নেই। তোমরা চলে যাও এখান থেকে। তোমরা যাবে নাকি আমি গ্রামের মানুষ ডাকবো? তুই কিন্তু আমাদেরকে অপমান করছিস। কোনো অমানুষের মান অপমান থাকতে পারে? তা আমার জানা ছিল না। তোমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। ঠিক আছে, দেবাশিস বাবু যখন চুরি করে গাছটা নিয়ে যাবে তখন বুঝবি মজা। আই চলো তো। মাগো, এখানে আরো একটা গাছ এলো কোথা থেকে? আমি তো আর কোনো গাছ লাগাইনি। আরে আমি গাছ না তো রে, আমি দেবাশিস বাবু রে, দেবাশিস বাবু। চৈতি, আমাকে বাঁচা, বাঁচা চৈতি। এই কি, আপনি গাছ হলেন কি করে? আমার ভুল হয়ে গেছে রে। আমি রাতে এই গাছ চুরি করতে এসেছিলাম, তারপর এই গাছটা জাদু করে আমাকে গাছে রূপান্তরিত করে দিয়েছে রে। কি গো ফুল, দেবাশিস বাবু সত্যি বলছে নাকি? তুমি দেবাশিস বাবুকে গাছ বানিয়ে দিয়েছো? হ্যাঁ গো হ্যাঁ, আমাকে চুরি করতে এসেছিল। এত বড় সাহস যে আমাকে চুরি করতে আসবে, তার হাল আমি এমনই করে দেব। না না না, এমন করো না, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনোই এমন করব না। দেখলেন তো দেবাশিস বাবু, খারাপ কাজের ফল সব সময় খারাপ হয়। এখন মজা বোঝেন? না গো চৈতি, আমাকে মাফ করে দাও। আমি আর কখনোই এমন কাজ করব না। আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি। মনে থাকবে তো? থাকবে, থাকবে, ভালোভাবেই থাকবে। আচ্ছা ফুল, দেবাশিস বাবু যেহেতু ভুল বুঝতে পেরে ক্ষমা চাইছে, তাহলে তাকে ক্ষমা করে দেয়া যায়? যদি আবার এমন কাজ করে তাহলে? যদি আবার এমন কাজ করে তাহলে তুমি আবার শাস্তি দিও, আর কখনোই ক্ষমা করো না। ঠিক আছে, তুমি যেহেতু আমার বন্ধু, তাই তোমার কথা শুনলাম। হে কি, তুমি আবার টাকা পয়সা দিচ্ছ কেন? তুমি আমার বন্ধু, তুমি আমাকে লালন পালন করেছো, ভেবে নাও সেই হিসেবে তোমাকে পয়সা দিলাম। আজ থেকে তোমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না।
সাথে আর কথা হয়েছিল তো? তোকে না বললাম বুড়ির সাথে কথা বলতে? বুড়ির সাথে তো প্রতিদিনই কথা হয় আমার, কিন্তু বুড়ি কোনোভাবেই আমার কথা মানতে রাজি হয় না। তাহলে বুড়ির শেষ কথা কি? বুড়ির শেষ কথা হলো সে তার ভিটে মাটি কোনোভাবেই ছাড়বে না। তুই বলিসনি বুড়িকে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে দিবি? বলেছি তো বাবু, তবে বুড়ি সেটা মানতে নারাজ। সে তার নিজের বাড়িতেই থাকবে। এইটাই যদি বুড়ির শেষ কথা হয়, তবে সেটা বুড়ির জন্য কোনোভাবেই ভালো হবে না, কোনোভাবেই না। এ শোনে কার কথা? বুড়ি আপনাকে কোনো পাত্তাই দেয় না বাবু, কোনো পাত্তাই দেয় না। ঠিক আছে, তাহলে তুই কালকে আরো একবার বুড়ির সাথে কথা বলে দেখ, ভালোভাবে বোঝাবি। যদি না বোঝে তারপরেরটা আমি দেখে নেব। আমি বুঝি না অতটুকু ভাঙা বাড়ি দিয়ে বুড়ি করবেটা কি? যেই বর্ষা এসেছে তাতে ওর ঘর ভেঙে পড়লো বলে। আমার কথায় রাজি না হলে ওই ঘর বর্ষা আসার আগেই আমি জ্বালিয়ে দেব। আমাকে তো চেনে না। এত কষ্ট না করে আপনি না হয় সেটাই করুন বাবু, ভালো হবে। না 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 না, হুট করে তো আর তেমনটা করা যায় না। সবকিছুর জন্য একটা পরিকল্পনা দরকার। ঠিক আছে, তাহলে আমি কালকে একবার বুড়ির সাথে কথা বলে দেখি কি বলে। ঠিক আছে, তবে কালকে নয়, তুই আজকেই যা। আজকে গিয়ে বুড়ির সাথে কথা বলে আয়, যা যা। হ্যাঁ, ঠিক আছে বাবু, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। কি বলবো গো দুঃখের কথা, এই জীবনে দুঃখ ছাড়া তো আর কিছুই দেখতে পেলাম না। তোমার একার জীবনে এত দুঃখ কিসের বুড়িমা? আমরা তো আছি তোমার সাথে। তোমরা থাকলে তো আর হবে না। ওই দেবাশিস বাবু আমার ঘর বাড়ি সব কেড়ে নিতে চাইছে। সে কি? কেন? দেবাশিস বাবু তোমার ঘর বাড়ি কেন কেড়ে নিতে চাইবে? আমার বাড়ির জায়গায় পুকুর করে সে নাকি মাছ চাষ করবে। তুমি বলো না, আমার বাড়ি আমি কেন দেব? আমারও তো সেটাই কথা। দেবাশিস বাবুর কি জায়গা জমির অভাব যে তোমার বাড়ি কেড়ে নিতে হবে? ও তো একটা আস্ত বদমাস। বদমাসি না করলে তো ওর পেটে ভাতই হজম হয় না। তুমি তা ঠিক বলেছ। বেটাকে যে কে মোড়ল বানিয়েছে কে জানে। এখন এইসব বলে আর কি হবে? সমস্ত ক্ষমতাই তো দেবাশিস বাবুর হাতে। তুমি চিন্তা করো না তো বুড়িমা, এসব নিয়ে বললাম তো, কোনো চিন্তাই করো না, আমরা আছি তো। তোমরা থাকলেই তো আর হবে না। ওই বাড়ি আমি কোনোভাবেই আটকে রাখতে পারবো না। আটকে রাখতে পারবে না কেন? আমাদের বাড়ি আমরা কোনোভাবেই ছাড়বো না। তোমার সাথে বাবলু কথা বলতে আসলে আমাকে খবর দেবে, কেমন? বাবলু তো প্রতিদিনই আমার বাড়ি আসে, আমায় এসে সে হুমকি দিয়ে যায়। তুমি ভয় পেও না, সোজা আমাদের বাড়ি চলে আসবে। বাকিটা না হয় আমরাই দেখে নেব। বাবলু আসলেই তো আমি ভয়ে কাঁপি, না জানি কোন অঘটন না ঘটে যায়। কোনো চিন্তা করতে হবে না, বাবলুর সাথে আমি কথা বলে নেব। যদি দেবাশিস বাবুর সাথে কথা বলতে হয় আমি তাও বলবো। তোমরা আছো বলেই তো আমি ভরসা করি, তাহলে কবেই ভিটে মাটি কেড়ে নিয়ে নিত। ভিটে মাটি কেড়ে নেওয়া কি এত সহজ ব্যাপার? এই সিধু থাকতে তোমার এমন সর্বনাশ আমি কখনোই হতে দেব না, কখনোই না। ঠিক আছে রে, তাহলে এখন আমি বাড়ি যাই। মনে হচ্ছে বৃষ্টি খুব জোরে নামবে। কি হলো কি বাবু? তুমি এই বিকালবেলা বুড়ির বাড়িতে কেন বলো তো? বুড়ির বাড়িতে এসেছি, তা তোমার কি? তোমার বাড়িতে তো আসিনি, তোমাকে বলবো কেন? আবারও এসেছে আমার বাড়ি কেড়ে নেবার কথা বলতে। তোমাদের মাথায় কি কোনো বুদ্ধি নেই নাকি? তোমরা
তোমরা কি বুঝতে পারছো না? বুড়িমার বাড়ি যদি কেড়ে নেওয়া হয় তাহলে উনি কোথায় থাকবে? তোমাকে বিচার দেওয়া হয়ে গেছে। আমরা তো বলেছি বুড়ির থাকার ব্যবস্থা আমরা করে দেব। কেন? আমার নিজের বাড়ি থাকতে আমি অন্যের বাড়ি কেন আশ্রয় নেব? আমি আমার বাড়ি কোনোভাবেই ছাড়বো না। শুনলে তো, এবার এখান থেকে চলে যাও। দেবাশিস বাবুকে গিয়ে বলে দাও এসব কথা। আমি এখানে তোমার কথা শুনতে আসিনি, আমি বুড়ির সাথে কথা বলতে এসেছি। বুড়ি যা বলেছে তা তো শুনেছো, এখন চলে যাও বলছি। তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছো, বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। তোকে এতক্ষণ ভালোভাবে বলেছি, তোর কানে যায়নি। তুই এখান থেকে যাবি নাকি তোকে একদম মেরে তক্তা বানিয়ে ফেলবো। তুমি আমাকে মারবে আর আমি কি বসে বসে দেখবো নাকি? মার খাওয়ার খুব শখ তাই না? তাহলে আয় আয় তাহলে। আরে থাম থাম, কি করছিস তোরা? এসব এখানে, এসব মারপিট করিস না রে। আজকে বুড়িমা বললো বলে তুই বেঁচে গেলি, তাহলে আজকেই তোর শেষ দিন হতো। ব্যাটটা আমার গায়ে হাত দিয়েছিস? হ্যাঁ, আমার গায়ে হাত দিয়েছিস, এবার বুঝবি মজা। দেবাশিস বাবুকে গিয়ে আমি এক্ষুনি সব বলছি। ব্যাটটা, তুই আমার গায়ে হাত দিয়েছিস। যা যা যা, তোর দেবাশিস বাপকে এখনই নিয়ে আয়। যা, দেখি তোর বাপ কি বলে। যা। কিরে, তোর এই অবস্থা হলো কিভাবে? কোথাও কি পড়ে গিয়েছিলি নাকি? কি বলছেন এসব? আমি কি অন্ধ নাকি যে পড়ে যাব? আহা, রাগ করছিস কেন রে? আচ্ছা, কি হয়েছে সেটা বল তুই আমাকে। আপনার কাজ করতে গিয়ে আমার আজকে এই দশা হয়েছে। তুই তো বুড়ির বাড়িতে গিয়েছিলি, বুড়ি তোর এই অবস্থা করেছে নাকি? বুড়ি বুড়ি কিভাবে করবে? বুড়ি না করলেও বুড়ির দোসরের অভাব আছে নাকি? তোকে কে মেরেছে সেটা আমাকে বল, তারপর বাকিটা দেখছি। কে মেরেছে সেটা বড় কথা নয়, এই ভিটে মাটি আজকালকের মধ্যেই আপনার হাতে নিতে হবে, এটাই বড় কথা। বুড়ি রাজি হয়নি তাই তো? একদমই না, বুড়ি রাজি হয়নি, আবার সিধুকে দিয়ে আমাকে মেরেছে। তাহলে বুড়িকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, ওকে মেরে তারপর ওই ভিটে মাটি আমি আয়ত্ত করব। হা 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 হা। ঠিক আছে বাবু, আপনি যখন একবার সিদ্ধান্ত দিয়েছেন আমি নিজ দায়িত্বে এটা পালন করব বাবু। আর ওই সিধুর এত বড় সাহস, তোর গায়ে হাত তুলেছে, ওই সিধুকেও আমি মজা বোঝাবো, বুঝলি? ওই বুড়িকে মারার পর বুড়িকে মারার দায় সিধুর ঘাড়ে তুলে দেবেন, তারপর ওকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেবেন, কেমন? হ্যাঁ রে, আমিও ভাবছি সেটাই করি। আমাদেরকে অপমান, আমাদের গ্রামে থেকেই আমাদেরকে অপমান। আবার আপনার নাম নিয়ে গালাগাল করেছে আমাকে। দাঁড়া দাঁড়া, সময় আমারও আসবে। আগামী কালকেই বুড়ির বাড়িতে তুই আগুন লাগিয়ে দিবি, বুড়ি যেন কোনোভাবে বাইরে বের হতে না পারে। ঠিক আছে বাবু, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। আপনি বুড়ি বাইরে থাকলেও বুড়ির গায়ে আগুন দিয়ে হলেও আমি বুড়িকে মারবই মারবো। আবার দেখিস কেউ যেন দেখে না ফেলে, তাহলে আমাদের পরিকল্পনা সব নষ্ট হয়ে যাবে। কেউ দেখবে না বাবু, কেউ দেখবে না। এ কি, আগুন জ্বলছে না কেন? আগুন না জ্বললে বুড়িকে কিভাবে মারবো? বৃষ্টির কারণে আগুন জ্বালাতে পারছি না, আমাকে অন্য পথ দেখতে হবে, অন্য পথ।
কি বাবলু, তুমি আমার ঘরের ভেতরে কি করছো? আমি তোকে শেষ দেখা দেখতে এসেছি রে, শেষ দেখা। আর তো তোকে কোনোদিন দেখতে পাবো না, তাই। মানে এসবের মানে কি? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি এখনো বুঝতে পারছিস না? আমি তোকে পরপারে পাঠাতে এসেছি রে, পরপারে। আমায় মেরো না, দয়া করে ছেড়ে দাও। আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমায় মেরো না। তোকে তো মারতেই হবে। আমাকে যে অপমান তুই করেছিস তার প্রতিশোধ নিতে হবে না, প্রতিশোধ। আমি আমার ভিটে মাটি সব তোমাদের দিয়ে দেব, তাও আমায় মেরো না, ছেড়ে দাও। যখন ভালোভাবে বলেছিলাম তখন তো শুনিসনি। এখন তোকেও মারবো, তোর ভিটে মাটিও নেব আমি। আমার সাথে তোমাদের বিরোধেই ভিটে মাটি নিয়ে আমি তো বলছি এই ভিটে মাটি তোমাদের দিয়ে দেব। এত অপমান সহ্য করে এত সহজে তো ভিটে মাটি আমি নেব না। আমি তোকে হত্যা করে তারপরেই নেব রে। আমার সাথে এমন অন্যায় করিস না রে, ভগবানও সহ্য করবে না। আমার অপমানও আমি সহ্য করব না, তাই তোকে মরতেই হবে বুড়ি, তোকে মরতেই হবে। বাবলু এই ঝড় বৃষ্টির মধ্যে বুড়ির বাড়িতে কি করছে? ঘন ঘনই দেখছি বুড়ির বাড়িতে আসছে, ব্যাপারটা ঠিক সুবিধার মনে হলো না। আচ্ছা, আগে শহরে যাই, এসে ব্যাপারটা নিয়ে কথা বলা যাবে। কি ব্যাপার, তোমরা সবাই এখানে ভিড় করছো কেন? কি হয়েছে? কি হয়েছে সেটা আপনি জানেন না? এখন না জানার ভং ধরে আছেন, তাই না? আজব তো, আমি আবার কি জানবো? কি বলছো, কি বলছো তোমরা আবোল তাবোল? আপনি বুড়িমাকে মেরেছেন? পাগল নাকি? আমি মারবো? আমি তো আজকে সারাদিন বাড়ি থেকেই বের হইনি, আমি মারবো কি করে? আপনি বের না হলেও আপনার চেলা ঠিকই বের হয়েছিল। তুই আমাকে অপমান করছিস, তাও ওই দেবাশিস বাবুর সামনে, বেটা। তোর মতো খুনির আবার মান অপমান বোধ আছে নাকি? খুন করেছিস, তোকে কি মাথায় তুলে নাচবো নাকি? আমি খুন করেছি? খুন করেছিস বেটা তুই? তুই একটা খুনি। আমি খুন করেছি? আমি বুড়িমাকে কেন খুন করব? তোরাই তো খুন করেছিস ভিটে মাটির জন্য। আমি নিজের চোখে দেখেছি তুই বুড়িমাকে খুন করে তার বাড়ি থেকে বের হচ্ছিস। আমি নিজের চোখে দেখেছি সেটা। একদম উল্টা পাল্টা কোনো কথা বলবি না, আমি এমন কোনো কাজ করিনি। চোর কখনো চুরি করে স্বীকার করে না সে যে চুরি করেছে। সাক্ষী যখন পেয়েছি তাহলে অবশ্যই খুন তুই করেছিস, খুন তুই করেছিস। আপনারা এমন আবোল তাবোল কথা কেন বলছেন? একে তো বুড়িমাকে খুন করেছেন, আবার দোষ চাপাচ্ছেন অন্যের ঘাড়ে। দোষ চাপাতে যাব কেন? যেটা সত্যি সেটাই বলছি। আর বুড়িকে খুন করার অপরাধে তোমরা এই গ্রাম থেকে বিতাড়িত হবে, একদমই চলে যাবে এই গ্রাম থেকে। আমাদের উপর মিথ্যের দোষ চাপিয়ে আমাদের গ্রাম থেকে বিতাড়িত করতে চাইছেন আপনি? আমরা এই গ্রাম কোনোভাবেই ছাড়বো না। গ্রাম না ছাড়লে গ্রামের সবার হাতে মার খেয়ে মরতে হবে তোদের। আপনি গ্রামের মোড়ল বলে যা খুশি তাই করছেন, আমাদের উপর যে অন্যায় করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। যাও যাও, এখান থেকে চলে যাও তো। আজকে বিকেলের মধ্যেই এই গ্রাম থেকে চলে যাবে, বলে দিলাম।
আরে দেবেন দাদা, তুমি তুমি কোথায় ছিলে এতদিন? আরে আমি তো একটু কাজে শহরে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? তুমি এখন বলছো কি হয়েছে? গ্রামে ঝড় বয়ে গেল, আর তুমি কিনা কিছুই জানতে পারলে না? কই, না তো, আমি তো কিছুই জানতে পারলাম না। কি হয়েছে? বুড়িমা খুন হয়েছে। বুড়িমাকে কেউ ঘরের ভেতর খুন করে রেখে গেছে। কি সব বলছিস? এটা কিভাবে সম্ভব? এই দুদিনের মধ্যে বুড়িমা খুন হয়ে গেল? হ্যাঁ, সবাই ধারণা করছিল হয়তো দেবাশিস বাবুই তাকে খুন করেছে, কিন্তু পরে দেবাশিস বাবু প্রমাণ করলো সিধু দাদা খুন করেছে। এটা মিথ্যা কথা। সিধু দাদা এমনটা করতে পারে না। কিন্তু বুড়ি খুন হয়েছে কবে সেটা একবার যদি বলতে। এই তো গতকাল যখন ঝুম বৃষ্টি হয়েছিল তখন। আর আমরা তো সঠিক সময় জানি না। দুপুরে মিথিলা বৌদি বুড়িকে মৃত অবস্থায় পেয়েছে। তাহলে তো এটা সিধু দাদা করেনি, কারণ সকালে আমি নিজের চোখে দেখেছি বাবলুকে বুড়ির বাড়ি থেকে বের হতে। আমি নিজের চোখে দেখেছি। কি বলছোটা কি? সত্যি বলছো তুমি? একদম সত্য বলছি। আমি যখন শহরের দিকে যাচ্ছিলাম তখন দেখেছি। তাহলে তো সিধু দাদা খুনটা করেনি। এই প্রমাণটা আগে পেলে সিধু দাদাকে গ্রামটা ছাড়তে হতো না। আমি যেভাবেই হোক সিধু দাদাকে গ্রামে ফিরিয়ে আনবই। তাহলে গ্রামের সবাইকে নিয়ে চলো এখন দেবাশিস বাবুর বাড়ি। হ্যাঁ, এখনই যেতে হবে। গ্রামের সবাইকে বলতে হবে সত্যিটা। তারপর দেবাশিস বাবুকে তার পাপের শাস্তি দিতেই হবে। চিন্তা করিস না, এই দেবেনকে ফাঁসানো এতটা সহজ নয়। চল চল চল, তাড়াতাড়ি চল। কোথায় দেবাশিস বাবু? আপনি কোথায়? বেরিয়ে আসুন ঘর থেকে। আর কত লুকিয়ে থাকবেন? বেরিয়ে আসুন। কি হলো? এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? গ্রামের মোড়ল হয়েছেন, এই বলে আপনি যা খুশি তাই করবেন নাকি? তুমি আবার এত চ্যাদ দেখাচ্ছ কেন হে বাপু? তোমার আবার কি ক্ষতি করলাম? আপনি তো আমার ক্ষতি করেননি, করেছেন গ্রামবাসীর সবার। কি বলছো তুমি? একবার ভেবে বলছো কি এটা? আমি ভেবেই বলছি। গতকাল বৃষ্টির দিনে আমি নিজে বাবলুকে দেখেছি বুড়িকে খুন করে বাড়ি থেকে বের হতে। আরে না 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 না, এসব মিথ্যা কথা। আমি তো বুড়ির বাড়িতেই যাইনি। চুপ মিথ্যুক, চুপ। আমি নিজের চোখে তোকে দেখেছি, আর তুই ঘন ঘন বুড়ির বাড়িতেই যেতি। না দেবাশিস বাবু, ও মিথ্যা বলছে। আমি এমন কিছুই করিনি। আর কত মিথ্যা কথা বলবেন? আগেরবার সাক্ষী পেয়েছিলেন বলে সিধু দাদাকে গ্রাম থেকে বিতাড়িত করলেন, কিন্তু এখন এখন আমরাও সাক্ষী পেয়ে গেছি। তোমরা বললেই হবে নাকি? আপনি বললে যখন হবে তখন আমরা বললেও হবে। আপনি এখন এই গ্রাম থেকে বের হবেন, নাকি গ্রামের সবাই মিলে আপনাকে মেরে গ্রাম থেকে বের করে দেব আমরা? যা করার তাড়াতাড়ি করুন দেবাশিস বাবু। আমরা আবার সিধু দাদার বৌদিকে ফিরিয়ে আনবো। আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, আর যাবও না। তাহলে আর দেরি কেন? এই, সবাই মিলে এই খুনিটাকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দাও। এই, একদম নয়। আমার গায়ে কেউ হাত দিলে ভালো হবে না। ভালো হবে না বলে দিলাম। বাবু, আপনি কিছু বলুন না। ওরা তো আমাদেরকে মারতে আসছে বাবু। একটা মারও যেন মাটিতে না পড়ে। মেরে মেরে ওদের এই গ্রাম থেকে বের করে দাও। সবাই গ্রাম থেকে বের করে দাও বেটাদের। এখন সিধু দাদা আর বৌদিকে কোথায় পাই বলো তো? তারা কোথায় গেছে আমরা তো কিছুই জানি না। আমারও তো সেই একই চিন্তা। দুজনকে আমরা কোথায় খুঁজবো? আমার মনে হয় পাশের যে কোনো একটা গ্রামেই থাকবে। কিন্তু কোন গ্রামে আছে সেটা তো জানি না। খুঁজতে আমাদের একটু অসুবিধা হবে।
তা নিয়ে তুমি চিন্তা করো না, গ্রামের সবাই মিলে অবশ্যই খুঁজে বার করব। আমি ভাবছি এবার অন্য কথা। গ্রামের মোড়লকে যেহেতু বের করে দিয়েছি, সেহেতু সিধু দাদাকে মোড়ল বানালে কেমন হয়? তেমন মন্দ হয় না। সিধু দাদার আজকের পরিণতি হয়েছে মানুষের সেবা করার জন্যে। ঠিক বলেছিস, একটা মোড়লের এর থেকে ভালো বৈশিষ্ট্য আর হতেই পারে না। তাহলে গ্রামের সবাইকে খবর দিই সিধু দাদাকে খুঁজে বার করার জন্যে। অবশ্যই। তবে আমার মনে হচ্ছে আরেকটা কথা, এত অপমান সহ্য করার পর সিধু দাদা আবার এই গ্রামে ফিরে আসবে তো? আসবে? অবশ্যই আসবে। এই গ্রাম সিধু দাদার, আর এখানে দেবাশিস বাবু এখন নেই, সবটা প্রমাণ হয়ে গেছে। দেবাশিস বাবুকে যদি আগেই আমরা এই শাস্তি দিতাম, তাহলে হয়তো বুড়িমাকে মরতে হতো না। ঠিক বলেছ তুমি, এই কাজটা আগেই করা উচিত ছিল। যাক, যা হওয়ার তো তা হয়ে গেছে। এখন আমরা দাদাকে খোঁজ শুরু করি। একটা বৃষ্টির দিন কেমন সবকিছু পরিবর্তন করে দিল। ভাগ্যিস তুমি দেখেছিলে, তাহলে দাদাকে আর কখনোই ফিরিয়ে আনতে পারতাম না। তুমি কি দাদা, কেউ একজন তোমার ঘাড়ে দোষ চাপালো আর তুমি সেটা মাথায় নিয়ে গ্রাম থেকে চলে গেলে? কি করব বল, বুড়িমাকে আমি মেরেছি, সেটা শুনলেই তো মনটা কেমন কেমন করে রে। তাই বলে নিজের ঘর বাড়ি গ্রামের মানুষ সবাইকে ছেড়ে চলে যাবে তুমি? গ্রামের মোড়লের আদেশ পালন তো করতেই হবে। আচ্ছা, তোরা যে আমাকে এভাবে ধরে নিয়ে এসেছিস, দেবাশিস বাবু কিছু বলবে না? দেবাশিস বাবু গ্রামে থাকলে তো বলবে। দেবাশিস বাবুকে আমরা উত্তম মধ্যম দিয়ে এই গ্রাম থেকেই বের করে দিয়েছি। কি বলছিস? এসব করার কি দরকার ছিল রে? বেশি ভালো মানুষই করো না তো। এটা আগেই করা উচিত ছিল। আগে করলে হয়তো বুড়িমা বেঁচে থাকতো। হ্যাঁ, বুড়িমার জন্য বড্ড খারাপ লাগছে, অনেক ভালো ছিল উনি। আচ্ছা শোনো, এখন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি তুমি এবার গ্রামের মোড়ল হবে। আমি? আরে না না, কখনোই না। আমি এই গ্রামের মোড়ল হতে পারবো না রে, কখনোই না। কেন পারবে না দাদা? তুমি এই গ্রামের সবাই সুখ দুঃখে পাশে থাকো, এটাই তো একজন মোড়লের বৈশিষ্ট্য হওয়া দরকার। আরে না না, আমি এত বড় দায়িত্ব নিতেই পারবো না রে। তোরা অযথা আমাকে জোর করিস না, যা তো। অযথা নয়, গ্রামের সবাই চায় তুমি গ্রামের মোড়ল হও, আর সেটাই হবে। সবাই যখন এত করে বলছে, তাহলে তুমি আর না করো না। তাছাড়া তুমি তো চাও গ্রামের সবাইকে সাহায্য করতে। তুমি ছাড়া এই গ্রাম আর কেউ ভালোভাবে রাখতে পারবে না গো দাদা। বুড়ি মায়ের মৃত্যুর মধ্যে দিয়ে আমি গ্রামের মোড়ল হব, এটা কখনোই সম্ভব নয়, কখনোই না। বুড়ি মায়ের মতোই গ্রামের আর কাউকেই যেন মৃত্যুবরণ করতে না হয়, সেজন্যই তুমি মোড়ল হবে, বুঝলে? আহ, আর না করো না তো, এবার রাজি হয়ে যাও। ঠিক আছে, আমি রাজি। তবে আমি আগে যেমনটা ছিলাম ঠিক তেমনই থাকবো। আমার এই ভাঙা বাড়িতে ঠিক তেমন ভাবেই আমি থাকতে চাই। হ্যাঁ, আমরা তাতেই রাজি। একটা বৃষ্টির দিন সবকিছু কেমন পরিবর্তন করে দিল। তবে এই পরিবর্তন আমাদের ভালোর জন্যই হয়েছে। এক গ্রামে ছিল এক হতদরিদ্র পরিবার। তারা ছিল খুবই দরিদ্র, তবে তাদের মধ্যে একজন ছিল অদম্য আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের চেতনা। সে পরিবারে একজন জেলে, তার নাম মুন্নু। সে তার বৃদ্ধা মা, স্ত্রী এবং ছোট্ট এক মেয়ে রিনাকে নিয়ে বসবাস করত। গ্রামের পুকুরে জাল দিয়ে মাছ ধরে একমাত্র উপার্জন করত। তাদের পরিবারের প্রত্যেকের মনেই ভালোবাসা ও সৎ মনোভাব ছিল অটুট। মা, ও মা, কতদিন ধরে তুমি বিছানা ছেড়ে তেমন উঠছো না কেন মা? তোমাকে আগের মতো তেমন প্রাণোজ্জ্বল দেখতে পাচ্ছি না কেন? কেন বাবা, তুমি জানো না দাদির শরীর তো ভালো নেই। দাদি তো খুব অসুখ করেছে। তোমায় মা কতবার করে বলেছিল না দাদিকে ওষুধ এনে দিতে?
কিন্তু তুমি তো একদিনও ওষুধ আনতে না বাবা। দেখেছিস তো মা, আমি তো সব কথাই ভুলে গিয়েছি। ঠিক আছে, আজই আমি তোর দিদার জন্য ওষুধ নিয়ে আসবো। না রে বাবা, তোকে শুধু শুধু আমার জন্য ওষুধ আনতে হবে না। আর আমার এখন বয়স হচ্ছে, এখন যতদিন যাবে শরীরটা এভাবে আস্তে আস্তে ততই খারাপ করবে। তুই কদিন আর ওষুধ খাইয়ে আমায় সুস্থ রাখতে পারবি? এটা যে বয়সের দোষ। আর তাছাড়া অভাবের সংসারে শুধু শুধু ওষুধ কিনে পয়সা অপচয় করতে হবে না। রোজ রোজ এই আটপসা ছোট ছোট মাছ এসব রান্না করতে আর ভাল লাগে না। মাঝে মধ্যে তো বড় মাছ খেতে হয় নাকি? শ্যামলী, আমরা কবে বড় মাছ খেতে পেরেছি বলতো? এই যে নদীতে সারাদিন জাল ফেলে মাছ ধরার চেষ্টা করে থাকি, যাও বা বড় মাছ পাই, সেগুলোকেও তো বিক্রি করে দিতে হয়। অভাবের সংসারে এই চুনোপুটিগুলো জোটে, এটাই তো অনেক। তবুও তো মন তো আর সবসময় অভাব বুঝবে না। মেয়েটা তো আমার ছোট মাছের কাটা বেশি খেতে পারে না। মেয়েটা সবসময় ভাবে বাবা যখন একজন জেলে তবে সে প্রায় বড় মাছ খেতে পারবে। কিন্তু সে তো জানে না তার বাবা একজন অভাগা জেলে, যে কোনোদিনও বাড়ির জন্য বড় মাছ আনতে পারবে না। সব বড় মাছ বিক্রি করে বাড়িতে আধপসা চুনোপুটি মাছ নিয়ে আসে। শ্যামলী, একবার ভাবো গুণী জ্ঞানীরা কি বলে গেছে, জেলেরা মাছ খায় না। এই কথা তো আর এমনি এমনি বলেনি তারা। এমনই আমাদের জীবন, একটা বড় মাছ ধরলে তা বিক্রি করে দিতে হয়, নিজেদের জন্য কিছু রাখার উপায়ও নেই। যদি একদিন বড় মাছটি নিজেদের জন্য বাড়িতে নিয়ে আসি, হয়তো সেদিন আর চাল ডাল হবে না। আর এটাই আমাদের জীবনের চিরন্তন সত্য, জানো তো তুমি। আরে আমার জালটা এত ভারী লাগছে কেন? জালটা মনে হচ্ছে টেনে তুলতেই পারছি না। মনে হচ্ছে বড় একটা মাছ বেঁধেছে আজকে জালে। যাক, আমার বউয়ের মনের আশা আজ পূরণ করতে পারবো। ছোট মাছগুলোকে বাজারে বিক্রি করে বড় মাছটা বাড়িতে নিয়ে যাব। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল! মাছটা আমার কাছে এসে ধরা দিয়ে আবার নদীর পানিতে চলে গেল। সব হয়েছে এই ছেঁড়া জালটির জন্য। ইচ্ছে করে ছেঁড়া জালটিকে এই নদীতে ফেলে দেই, কিন্তু না, এটা দিয়েই যে আমার পেট চলে। এর সাথে এমনটা আমি করতে পারি না। তাহলে এখন আর কি করব? কিছু চুনোপুটি মাছগুলো নিয়েই বাজারে বিক্রি করে আসি। এগুলো বাজারে নিয়ে গেলে এমনিতেই বউ রাগ করবে। আর তাছাড়া এগুলো বিক্রি করে তবেই তো চাল ডাল নিতে হবে বাড়িতে। কে মন্য, আজকেও তেমন বেশি কিছু পেলে না? এই অল্প কটা মাছ নিয়ে এসেছো বাজারে। না পেলে কি করব বলো দাদা? তুমি কি সত্যি রোজ এই অল্প কটা মাছ ধরতে পাও? আমরা তো ভেবেছি তুমি হয়তো যা মাছ ধরতে পারো তার বেশিরভাগটাই নিজের বাড়িতে নিজের জন্য রেখে আসো। তাই হয়তো এই অল্প কয়টা মাছ নিয়ে আসতে দেখা যায় তোমাকে। কি যে বলো না তোমরা! আমার বাড়িতে আবার মাছ খাওয়া! জেলে হয়েও নিজের বাড়িতে মাছ নিতে পারি না বলে বউয়ের সাথে প্রায়ই ঝগড়া বেঁধে যায়। এদিকে আমার ওই পুরনো ছেঁড়া জালটা দিয়ে যা মাছ পাই সবই বাজারে এনে বিক্রি করে দিতে হয়। কিছুই তো নিজের জন্য রাখতে পারি না। তোমারও তো একটা মাইয়া রইছে, বৃদ্ধা মা বউ সবাই আছে, কিছু মাছ তো নিজে গলিগাও রাখতে হয়, তাই না? জানি ভাই, জানি। যেটা ধরি সেটা অন্যদের কাছে বিক্রি করতে হয় চাল ডালের জোগাড়ের জন্য। এখন তোমরাই বলো, চাল ডাল না কিনে শুধু মাছ খেলে কি আর পেট ভরবে? আজও বড় মাছের দেখা মিলল না, তাই তো? আমি জানি তুমি আমার ওপর আজও রাগ করবে, কিন্তু আমার যে কিছুই করার নেই। বাবা, তুমি নাকি আজ আমাদের জন্য বড় মাছ নিয়ে আসবে? মা তো বললো আজ রাতে নাকি আমরা বড় মাছের ঝোল দিয়ে ভাত খাবো। তাহলে বড় মাছ কোথায় বাবা? তোর বাবা তো আমাদের জন্য কোনো দিনও বড় মাছ আনতে পারবে না রে মা। চল ঘরে চল, পান্তা ভাত খেয়ে ঘুমিয়ে পড়বি চল। জীবনে বড় সুখ আর বড় মাছ আমাদের জন্য নয়। আমরা ছোট্ট মানুষ, ছোট্ট সুখের মধ্যেই বাঁচি। আর দুঃখ, সেটার কোনো কমতি নেই। নদী যেমন বড় হয় তেমনি আমাদের কষ্টও বড় হয়।
আহ, রোজই তো আমার জালে ভালো মাছ ওঠে, কিন্তু একটাও তো রাখতে পারি না। সবই তো ওই ছেঁড়া অংশ দিয়ে বেরিয়ে যায়, আমার হাত ফসকে। মুন্নু, আরে ও মুন্নু, তোমার নৌকা পারে ভেরাও, তোমার সাথে আমার কথা আছে, শিগগির এদিকে এসো। এ কি, ওটা জমিদার মশাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। জমিদার মশাই আমাকে এত তড়িঘড়ি করে ডাকছে কেন? কি হলো আবার, দেখি তো গিয়ে। আগে জমিদার মশাই, আমায় ডাকছিলেন কেন বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? তুই এখানে কি করছিস মুন্নু? এই নদীর জল তো আমার জমির অংশ, আর তুই এখানে মাছ ধরছিস? জমিদার মশাই, আমি তো কিছুই জানতাম না। আমি তো জানি এই নদী আমাদের গায়ের সকলের, আর এই নদীতে থাকা মাছ তো এখানে কেউ চাষও করে না। নদীর মাছ আর নদী এগুলো তো কারো নিজস্ব হয় না, এটাই তো জানতাম আমি। তাই এখানে বিনা অনুমতিতে সবাই আমরা মাছ ধরি। আমি কেবল খাওয়ার জন্য কিছু মাছ ধরছি, আর কিছু পয়সা উপার্জনের জন্য। তাই তো এখানে মাছ ধরতে এসেছি জমিদার মশাই। পয়সার বিনিময়ে? তবে রে, আমার নদীর মাছ বিক্রি করে তোদের পয়সা উপার্জন করা আমি বের করছি। জমিদার মশাই, আপনি দয়া করে এই গরিবের পেটে লাথি দিবেন না। আপনার কাছে তো অনেক জমি, আমি তো আপনার কোনো ক্ষতি করছি না জমিদার মশাই। আর তাছাড়া এই নদীতে আমি একা মাছ ধরছি না তো, আর অনেকেই মাছ ধরছে। অন্য যারা মাছ ধরে তারা আমার অনুমতি নিয়েই ধরে। তুই কবে আমার কাছে অনুমতি নিয়েছিস? এ বিষয়ে তো আমার কিছুই জানা ছিল না জমিদার মশাই। আজ যখন জানতে পারলাম, তখন আজই আপনার কাছ থেকে অনুমতি চেয়ে নিচ্ছি। আপনি দয়া করে আমায় অনুমতি দিন। আপনি আমার এখান থেকে মাছ ধরতে বাধা দেবেন না, তাহলে যে না খেয়ে মরতে হবে আমার পুরো পরিবারকে। আমি হলাম এ গায়ের জমিদার। আমি যদি তোর মতো লোকদের সাহায্য না করি, তবে আমার ইজ্জত থাকে কোথায়? আমি তোকে সাহায্য করব এই নদীতে মাছ ধরতে, তবে এর বিনিময়ে আমাকেও যে কিছু দিতে হবে। বলুন, বলুন কি করতে হবে আমাকে? আমি কি করলে আপনি আমাকে মাছ ধরতে বাধা দেবেন না? বলুন বলুন। আমার এই নদীতে যদি তুই মাছ ধরিস, তবে সেখান থেকে আমাকেও কিছু অংশ দিতে হবে। না না, আমি তোর কাছ থেকে মাছ চাইছি না, তবে এখান থেকে মাছ ধরে যে পয়সা আয় করবি তার অর্ধেকটা আমাকে দিতে হবে। আর যদি তুই না করিস, তবে তোকে যেন এই নদীতে আমি না দেখি, বুঝলি? এসব আপনি কি বলছেন জমিদার মশাই? এই দেখুন আমার জালটা কেমন ছেঁড়া। জাল দিয়ে আমি দুটো চুনোপুটি মাছ পাই, তা দিয়ে আমার রোজকের সংসার খরচ কোনো রকমে চলে যায়। দিন এনে দিন খায় অবস্থা আমার সংসারের। এখান থেকে অর্ধেকটা আপনাকে দেওয়া মানে না খেয়ে মরা। তাহলে আর কি, তোকে যেন এই নদীতে মাছ ধরতে আর না দেখি, তবে তুই কিন্তু তোর বাড়ি ঘর সব হারাবি, এই বলে দিলাম। এই মাছ ধরার কাজই আমার পরিবারের একমাত্র জীবিকা, কিন্তু জমিদার মশাইয়ের চাপের মুখে পড়ে নদীতে মাছ ধরা বন্ধ করে দিতে হলো। এখন আমি কি করে এতগুলো মানুষের সংসার চালাবো? কি করে চালাবো আমি? কাঁদিস না বাবা, বিধাতা যখন বিপদ দেন, তখন বিধাতাই আবার সেই বিপদ থেকে রক্ষা হবার পথ দেখান। তুই বরং জেলের কাজ বাদ দিয়ে অন্য কোনো কাজের খোঁজ কর বাবা। হ্যাঁ বাবা, তুমি কেঁদো না। ও জমিদার মশাই তোমার থেকে নদী কেড়ে নিয়েছে, তো কি হয়েছে বাবা? একদিন তোমারও একটা জায়গা হবে যেখানে তুমি স্বাচ্ছন্দ্যে মাছ ধরবে, কিন্তু কেউ তোমায় কিচ্ছুটি বলতে পারবে না। আমার এই ছোট্ট মেয়েটার মুখের কথা যেন সত্যি হয় বিধাতা। এরপর একদিন মুন্নুর ছোট্ট মেয়ে বাড়ির পাশের একটি ডোবায় কিছু মাছের পোনা দেখতে পায়। এই ডোবাতে তো আগে কখনো মাছের পোনা দেখিনি। এটা তো ময়লা ফেলার ডোবা, তাহলে হঠাৎ এখানে মাছ কোথা থেকে এলো? ইস, আমাদের বাড়িতে যদি পুকুর থাকতো, তাহলে পোনা মাছগুলোকে নিয়ে সেখানে ছেড়ে দিতাম, আর মাছগুলোকে সেখানেই বড় করতাম, আর তারপর সেগুলো বাবা ধরতে পারতো, আর আমার বাবার সব দুঃখ দূর হতো। তখনই অবিশ্বাস্যভাবে মাছের পোনা কথা বলতে শুরু করে, আর মীরা সেই কথা শুনতে পায়। তুমি একদম ঠিক বলেছ মেয়ে, তাই তুমি আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাও, তোমার বাড়িতে নিয়ে যাও। এ কি মাছের পোনা, তুমি আবার আমার ভাষায় কথা বলছো? আমি যে তোমার দুঃখ দূর করতে তোমার নতুন বন্ধু হতে এসেছি।
তাই তো তোমার সাথে আমি কথা বলতে পারছি, আর তুমিও আমার কথা বুঝতে পারছো। সত্যি বলছো? তুমি আমার বন্ধু হবে আর আমার দুঃখ দূর করবে? তাহলে তুমি আমার বাবাকে আগে সুখী করো, আমার বাবা খুশি হলে আমরা খুশি হব। তাই তো বলছি, তুমি এখান থেকে তোমার বাড়ি নিয়ে যাও আমাকে। কিন্তু আমার বাড়িতে তো কোনো ডোবা বা পুকুর নেই, তাহলে তোমাকে নিয়ে আমি রাখবো কোথায়? সে ব্যবস্থাও হয়ে যাবে, আগে এখান থেকে তুমি আমাদের নিয়ে চলো। একই রে মিনা, তুই শুধু শুধু এই পোনা মাছগুলো কোথা থেকে এনেছিস? যা, এক্ষুনি এগুলো রেখে দিয়ায়। না মা, এগুলো আমি রেখে আসার জন্য তো আনিনি, এগুলো আমি বড় করব। এগুলো রাখার জন্য একটা জায়গার ব্যবস্থা করতে হবে এবার। কি যে বলিস না তুই, এগুলো আবার তুই কোথায় রাখবি? বড় মাছ হলেও তবু কেটে রান্না করতে পারতাম, এই ছোট পোনা মাছগুলো দিয়ে তুই কি করবি? আহা বউ, তুমি এমন করে বলছো কেন? ওর শখ হয়েছে পোনা মাছগুলো পানিতে জিয়ে রাখার, রাখুক না। আয় মা, আমি তোকে একটা বড় পাত্রে জল দিচ্ছি, সেখানে এগুলোকে ছেড়ে দিবি। না না, তুমি তোমার বাবাকে বলো যে বাড়ির উঠোনে পুকুর খনন করতে, আর সেই পুকুরেই আমাদের ছেড়ে দাও। তারপর দেখবে তোমার বাবার অভাব দূর হবে, আমাদের থেকে আরো অনেক মাছ হবে তোমাদের পুকুরে। এরপর মিনা তার বাবাকে বলল, বাবা, আমি ভাবছি আমাদের বাড়ির উঠোনে একটা পুকুর তৈরি করার কথা, আর এই পোনা মাছগুলো সেখানে ছেড়ে দেব। তুমি আমাদের বাড়ির উঠোনে একটা বড় পুকুর খনন করবে বাবা। মেয়েটা কি পাগল হলো নাকি আজ? না না মা, মেয়েটার কথা ভেবে দেখো একবার, মেয়েটা খারাপ কিছু বলেনি কিন্তু। আমার বাড়ির উঠানে তো বেশ অনেক জায়গা, এখানে যদি একটা পুকুর খনন করতে পারি আর সেখানে কিছু পোনা মাছ ছেড়ে দেই, তাহলে তো আমার নিজের বাড়ির উঠোনের বড় পুকুরে এই মাছ চাষ করতে পারবো। এতে আমরা নিজেদের মাছ চাষ করতে পারবো, আর তাতে কাউকে কোনো হিসাব দিতে হবে না। সত্যি তো, এটা তো দারুণ হতো যদি আমরা আমাদের বাড়ির উঠোনে পুকুর খুঁড়ে মাছ চাষ করি। তাহলে জমিদারদের চাপের বাইরে থাকবো, আর খুব সহজেই সংসারের অভাবও দূর করতে পারবো। হ্যাঁ, একদম ঠিক বলেছিস তোরা। আমরা বাড়ির উঠোনে একটা পুকুর খনন করব, আর এতে আমাদের খরচ কম হবে, আর মাছ চাষ করে আমাদের দুঃখও দূর হবে। সবার সম্মতিতে মুন্নু ও তার পরিবার উঠে পড়ে লেগে যায় পুকুর খনন কাজে। দীর্ঘ 1 মাস পর মুন্নু এবং তার পরিবারের পরিশ্রমের ফলে তাদের বাড়ির উঠোনে একটা বড় পুকুর তৈরি হয়। ততদিনে তারা সেই পোনা মাছগুলোকে একটা জল ভর্তি পাত্রে বাঁচিয়ে রাখে। এরপর পুকুরে তারা সেই মাছের পোনা ছেড়ে দেয়, যা মিনা বাড়িতে নিয়ে এসেছিল আর এতদিন বাঁচিয়ে রেখেছিল। আহারে, আজ কতদিন হয়ে গেল মুন্নু জেলে বাজারে আসে না, ওর মুখখানাও দেখি না কতদিন। ওই জমিদার মশাই ওকে ভুলভাল বলে ভয় দেখিয়ে ওকে নদীর থেকে মাছ ধরতে বাধা দিয়েছে। সেই থেকেই তো বেচারা মাছ ধরতে না পেরে ভীষণ অভাবে জীবন যাপন করছে। এতদিন মুন্নু অনেক দুঃখ কষ্ট করছে, কিন্তু ওর দুঃখের দিন ঘুষতে আর বেশি দেরি নাই গো। মুন্নু তার বাড়ির উঠানে এক বিশাল পুকুর খনন করছে, আর সেইখানে মাছের চাষ শুরু করতেছে। সেই মাছ বাড়তে শুরু করছে। এরপর দেখবা মুন্নুর আর কোনো দুঃখ কষ্ট থাকবো না। তাই নাকি? তাহলে তো মুন্নুর বড় পুকুর দেখতে যেতে হয় একবার, কি বলিস? ঠিক আছে, আজই চলো মুন্নুর বড় পুকুরটা দেখে আসা যায়। তোমার এই করুণ দুর্দশার দিনে তোমার পাশে থাকতে পারিনি বলে তুমি আমাদের উপর রাগ করো না মুন্নু ভাই। তোমার পাশে থাকতে পারি নাই, কিন্তু মন থেকে তোমার জন্য আশীর্বাদ করছি, যেন তোমার দুর্দশার দিন সুখের দিনে পরিণত হয়। আর আজ সত্যি এইটা দেখে ভালো লাগতাছে, তোমার নিজের একটা সম্পদ হইছে, তোমার বাড়ির উঠানে বড় মাছ চাষ করার একটা পুকুর হইছে। কি যে খুশি লাগতাছে আমার। তোমাদের আশীর্বাদে আমি আজ এখানে এসে দাঁড়িয়ে আছি ভাই। আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, আর এরপর থেকে তোমাদের সঙ্গে আমার রোজ দেখা হবে, কারণ আর কদিন পরেই আমার পুকুরের মাছগুলো বড় হয়ে গেলে আমি সেগুলো বাজারে বিক্রি করতে পারবো। এরপর দিন গড়াতে লাগলো, মাছগুলো বড় হতে থাকে। একদিন মুন্নু দেখলো পুকুরের মাছগুলো দ্বিগুণ হয়ে গেছে।
সে আনন্দিত হয়ে মাছগুলো বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নিল। গ্রামবাসীরা তার পুকুরের মাছ দেখে মাছগুলো আগ্রহী হয়ে কিনতে লাগলো। মুন্নু, তোমার পুকুরে মাছ বেশ সস্তায় বেচছ মনে হচ্ছে। তা এত সস্তায় বেচলে তোমার পেট চলবে কি করে? চলবে চলবে, আপনারা আমার পাশে থাকলে ঠিকঠাকই চলবে। দাও দাও, আমাকে কয়েক কিলো মাছ দাও, বেশি করে দাও। এভাবে মুন্নু প্রথমে খুব কম দামে বিক্রি করলেও ধীরে ধীরে তার মাছের চাহিদা বাড়তে থাকে। গ্রামবাসীরা মুন্নু জেলের পুকুরের মাছ খেতে বড্ড পছন্দ করত। বাজারে মাছ বিক্রি করার পর তার পরিবারের জীবনে নতুন আশার সঞ্চয় হয় এবং তারা নিজেরাও বড় মাছ খেতে পারত। কতদিন পর আমাদের স্বপ্ন পূরণ হলো। আজ আমরা কতদিন বাদে বড় মাছ দিয়ে ভাত খেতে পারছি। হ্যাঁ বউ, তোমার মুখে কথা দেখে আর খুশির ছোঁয়া দেখে আমারও নিজের মনে বড্ড শান্তি লাগছে। একদিন একটা বড় মাছ খাওয়ার জন্য কতই না দুঃখ করেছিলে, কিন্তু সেদিন আমি নিরুপায় ছিলাম। আজ আমার বাড়িতে পুকুর ভর্তি মাছ, ইচ্ছে করলে যত খুশি তত মাছ আমরা খেতে পারি, তাই না? হ্যাঁ বাবা, এখন আর কেউ আমাদের থেকে আমাদের নিজের পুকুর কেড়ে নিতে পারবে না। আর এই দেখো না বাবা, দিদা কেমন সুস্থ হয়ে গেছে। তোমার কিনে আনা ওষুধ আমি নিয়ম করে দিদাকে খাইয়েছি। আরে, তোর জন্য কি আর ওষুধ অনিয়ম করে খাবার উপায় আছে? সুস্থ তো আমাকে হতেই হতো, আর আমার ছেলে সংসারের এই সুখের দিন চেয়ে আমাকে দেখে যেতেই হতো। হ্যাঁ মা, তাই তো। আসলে পয়সার অভাবে নিজের মায়ের ঠিকঠাক চিকিৎসাও করতে পারিনি। এখন আর আমাদের কোনো কিছুর অভাব নেই, বিধাতা আমাদের মুখ তুলে চেয়েছেন। এভাবেই মুন্নুর দুঃখী পরিবার থেকে সব অভাব দূর হয়ে যায় এবং একদিন সুখী পরিবারে পরিণত হয়। মুন্নু, মুন্নু। আরে জমিদার মশাই যে, তা আমার বাড়িতে আপনি কি দরকারে বলুন তো? শুনলাম তুমি নাকি তোমার বাড়ির উঠানে এবার পুকুর খনন করে তাতে মাছ চাষ করেছো, তাই দেখতে এলাম আর কি। হ্যাঁ, তা আপনি দেখবেন কেন? শুধু আপনাকে এই পুকুরের মাছ খাওয়াতেও পারি আমি। বাহ বাহ, আমি তোমায় সেদিন নদী থেকে মাছ ধরতে বাধা দিলাম, তারপরেও তুমি তোমার পুকুরের মাছ ভেজে খেতে দিচ্ছ আমায়। আমি যে ভুল বুঝতে পেরেছি আমার, আর আমার করা ভুলের কারণে পুরো গ্রাম শুধু আমাকে ছি ছি করছে, তাই আমি আজ থেকে অনুমতি দিলাম তুমি চাইলে নদীতে মাছ ধরতে পারবে মুন্নু। না না জমিদার মশাই, আমার আর নদীতে মাছ ধরার প্রয়োজন পড়বে না। এখন তো আমার পুকুরের মাছ চাষ করেই সময় পার হয়ে যায়। তবু আপনার অনুমতি দেওয়ার জন্য খুশি হলাম। পরিশেষে জমিদার মশাইও মুন্নুর কাছ থেকে ক্ষমা চায়। এই ছিল বাড়ির উঠোনে বড় পুকুর গল্পের শেষ, যেখানে প্রমাণিত হলো যে ভালোবাসা, পরিশ্রম এবং একে অপরের সহায়তায় কেউ অন্ধকারে হারিয়ে যায় না, বরং তারা নিজেদের আলোর পথ খুঁজে নেয়।